স্বাগত নিউজরুম সংলাপের সঙ্গে আছি আমি ফখরুল ইসলাম। গত ২৪ ঘন্টায় ঘটে যাওয়া খবর ও তার বিশ্লেষণ নিয়ে অনুষ্ঠানে আমাদের সঙ্গে অতিথিরা যুক্ত আছেন হারুনুর রশিদ, বাংলাদেশ প্রতিনিধি ডয়চে ভেলে, এবং আছেন ডক্টর আবুল হাসনাত মিল্টন, চেয়ারম্যান ফাউন্ডেশন ফর ডক্টর সেফটি অ্যান্ড রাইটস। যুক্ত আছেন ডক্টর কামরুল আহসান, অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তিনজনকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা থাকবেন আমাদের সঙ্গে পুরো আলোচনায়। আমরা আলোচনা শুরু করার আগে আজ প্রকাশিত একটি পত্রিকা আমার হাতে রয়েছে, সেগুলোর শিরোনামগুলো শুরুতেই দেখে আসতে চাই। আছে বাংলাদেশ প্রতিদিন প্রধান শিরোনাম করেছে শাহবাগে কফিন মিছিল, রামপুরায় ব্যঙ্গচিত্র, নিরাপদ সড়ক দাবিতে বিক্ষোভ অব্যাহত, বাসে আগুন, ভাঙচুরে গ্রেফতার 2। নিরাপদ সড়কের দাবিতে বেশ কয়েকদিন ধরে আসলে ছাত্রদের বিক্ষোভ হচ্ছে এবং সেটি অব্যাহত রয়েছে। এটি নিয়ে আমরা নিশ্চয়ই আলোচনা করব। নভেম্বরে বিদেশ যাত্রার রেকর্ড, 1,02,863 কর্মীর ছাড়পত্র দিয়েছে বিএমইটি। করোনার মধ্যে আমরা দেখছিলাম যে স্থবির হয়ে পড়েছিল শ্রমবাজার এবং অনেকটা বন্ধ হয়ে গিয়েছিল, এবং সেখানে মানুষের যে যাত্রা সেটি অনেকটাই কমে গিয়েছিল, এবং সেখানে আজকে নভেম্বরের রেকর্ড পরিসংখ্যান আমরা লক্ষ্য করলাম। বিশ্ব শান্তি সম্মেলনের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী, জবাবদিহিতামূলক বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার বিকল্প নেই। ময়না তদন্ত চায় পুলিশ, নিরাপত্তাহীনতার অভিযোগে কুয়েট শিক্ষকের পরিবার। এবং বঙ্গবন্ধু থাকলে পাকিস্তানকে ক্ষমা চাইতে বলতেন পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত। খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার চিন্তা ভাবনা। এই ছিল বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম। আমরা কালের কণ্ঠ দেখতে চাই। কালের কণ্ঠ শিরোনাম করেছে, 2 বড় শক্তির জাতির মধ্যে পড়েছে বাংলাদেশ, ঢাকায় শান্তি সম্মেলন শেষ, যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কৌশলের কারণে অঞ্চল ভূ রাজনীতির কেন্দ্রে পরিণত, অধ্যাপক লিলি। বিদেশে অর্থ পাচার, 43 প্রতিষ্ঠান ও ব্যক্তির তালিকা হাইকোর্টে জমা। এবং অপর পৃষ্ঠায়, কালো টাকা সাদা করার সুফল জানতে চায় আইএমএফ। খালেদা জিয়ার পাসপোর্ট নবায়নের আবেদন বাতিল, রক্তক্ষরণ সাময়িক বন্ধ হয়েছে। পুলিশের বাধা পেরিয়ে প্রতীকী লাশের মিছিল, নিরাপদ সড়ক আন্দোলন। মনোনয়নপত্র নিলেন বিএনপির 2 নেতা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে 30 নভেম্বরে বরখাস্ত হন ডোমিঙ্গো। এই ছিল কালের কণ্ঠের শিরোনাম। ডেইলি সান শিরোনাম করেছে, বাংলাদেশ জার্নি টু প্রসপারিটি, ফ্রম বাস্কেটস কেস টু ডেভেলপমেন্ট মিরাকেল। এটি ছিল প্রধান শিরোনাম। এবং আরও একটি শিরোনাম রয়েছে, ইউজ রিসোর্সেস ফর ডেভেলপমেন্ট নট আর্মস, পিএম আর্জেস ওয়ার্ল্ড কমিউনিটি। ছিল পত্রিকাগুলোর শিরোনাম আমরা লক্ষ্য করলাম। আমরা শুরুতেই আলোচনায় ফিরতে চাই। আমাদের সঙ্গে অতিথিরা যুক্ত আছেন। বাংলাদেশ প্রতিদিনের যে শিরোনাম আমরা দেখলাম, শাহবাগে কফিন মিছিল, রামপুরায় ব্যঙ্গচিত্র, নিরাপদ সড়কের দাবিতে যে আন্দোলন সেটি আসলে বেশ কয়েকদিন ধরেই চলছে। সড়কে বেশ কয়েকটি সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনা, আসলে এই ধরনের এই আন্দোলনগুলো চলছে ছাত্রদের, এবং যেটি 2018 সালে শুরু হয়েছিল 19 দফা আন্দোলনের মধ্য দিয়ে, এবং সেটি এখনো চলছে। আজকে আমরা আসলে বেশ কয়েকটি সুখবরও রয়েছে। ছাত্রদের শনিবার থেকে হাফ ভাড়া চালু হচ্ছে, এবং বাংলাদেশ সড়ক পরিবহন সমিতি মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ বলেছেন যে যেখানে সিটি সার্ভিস চালু থাকবে সেখানে হাফ ভাড়া থাকবে শিক্ষার্থীদের জন্য, এবং যেটি সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত প্রযোজ্য। এই জন্য শিক্ষার্থীর ইউনিফর্ম, ছবিযুক্ত আইডি কার্ড প্রদর্শন এবং সরকারি ছুটির দিন, সাপ্তাহিক ছুটির দিন, শিক্ষা প্রতিষ্ঠানের মৌসুমি ছুটিতে হাফ ভাড়া কার্যকর হবে না। এই ধরনের কিছু বিষয় রয়েছে। জনাব হারুনুর রশিদ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আসলে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন আসলে বেশ কয়েকদিন ধরেই অব্যাহতভাবে চলছে। আসলে নিরাপদ সড়কের দাবি আসলে সকলের, এবং এটি নিয়ে রাজনৈতিকভাবে অনেক কথা উঠছে, কিন্তু নিরাপদ সড়ক তো নিশ্চয়ই দরকার। একই সঙ্গে ছাত্রদের হাফ ভাড়া যে দাবিটি সেটি এরই মধ্যে অনেকাংশেই পূরণ হয়েছে। কি বলবেন জনাব হারুনুর রশিদ? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ আলোচক দুইজনকেও। কিছুটা পূরণ হয়েছে হাফ ভাড়ার দাবি। আপনি দেখবেন যে হাফ ভাড়ার দাবিটা ধাপে ধাপে চলে এসছে। প্রথম বিআরটিসি বাসে করা হলো, তারপরে ঢাকা শহরে, তারপরে এখন মোটামুটি সিটি সার্ভিস এবং সারা দেশের যে শহরগুলো রয়েছে সেখানেও হবে। তো এখানে কিছু শর্ত রয়েছে, যেমন আপনি বলছিলেন যে সকাল 7টা থেকে রাত 8টা, তারপরে মৌসুম যে ছুটি অথবা সাপ্তাহিক ছুটি, আসলে এই জিনিসগুলো আসলে বাদ দিয়ে দেওয়া উচিত। কারণ হচ্ছে যে এত শর্ত, এটা হচ্ছে কি আরেকটি সংকট তৈরি করবে। হয়তো বা একজন স্টুডেন্ট সে মনে করবে যে শুক্রবারে সে হাফ ভাড়া দেবে, তখন এক ধরনের আপনার বাদানুবাদের সৃষ্টি হতে পারে। এটি খুব বেশি না। আর স্টুডেন্টরা তো আবার শুক্রবারে দল বেঁধে সব ঘুরতে যাবে না, এটার আশঙ্কাও নেই। যেহেতু তার শহরের মধ্যেই তার
সিটিং সার্ভিস গুলোতে সে হাত ভাড়া পাবে, সেক্ষেত্রে তো বাইরে আর ঘুরতে গিয়ে সেটা তো পাবে না। সুতরাং এই যে টুকটাক যে জিনিসগুলো রয়েছে, এগুলো আসলে সংশোধন করা উচিত। আর ধরেন যে স্টুডেন্টরা, ছাত্ররা আন্দোলন যদি যৌক্তিক হয়, তাহলে তো শুরুতেই মেনে নেওয়া যেত। তাদের রাস্তায় নামতে হলো, এখনো তারা আন্দোলনে আছে নিরাপদ সড়ক নিয়ে। তাদের এই রাস্তায় নামতে আমাদের কেন আমরা নামতে দেব? অর্থাৎ আমরা যদি আগেই এটা দিয়ে দিতাম, তারা তো প্রথমে এটি দাবি করেছিল, তখন তো খুব শক্ত অবস্থানে মালিক কর্তৃপক্ষ সেখানে গিয়েছিলেন। তারপরে ধাপে ধাপে মানে ছাত্ররা কতটা চাপ সৃষ্টি করতে পারে সেটিকে বসে বসে আমাদের দেখার প্রয়োজন ছিল, আমি মনে করি ছিল না। কারণ আমাদের সড়ক যোগাযোগ সেতুমন্ত্রী বেশ কয়েকদিন আগে পরিবহন সেক্টরের দুইজন নেতা, মশিউর রহমান রাঙা এবং আপনার আরেকজন যে রয়েছে সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতুল্লাহ, তাদেরকে দুই পাশে রেখে তাদের একটি সমাবেশে তিনি বলেছিলেন, আমার মনে আছে স্পষ্ট, যে আমরাও ছাত্র জীবনে হাফ ভাড়া দিয়েছি। তিনি বলছেন পাকিস্তান আমলেও হাফ ভাড়া ছিল, আপনারা এটা দিয়ে দিন। এইটি একজন মন্ত্রী বলার পর তাদের তো আসলে এত আর বাহানা করার প্রয়োজন ছিল না। এখন ধাপে 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 এটা করছে এবং স্টুডেন্টদের এই রাস্তায় নামতে দেয়া হলো এবং নামতে হলো তাদের। তো এটা আমার কাছে খুব ভালো মনে হয় না যে কোমলমতি এই সমস্ত শিক্ষার্থীরা, তারাও যদি মনে করে যে চাপ সৃষ্টি না করলে আমাদের যৌক্তিক দাবি পূরণ হয় না, তাহলে সেই বিষয়টি তো, এটি তো কোনো রাজনৈতিক বিষয় নয়, আর এটি কোনো রাজনৈতিক আন্দোলনও নয়, আর এটি ন্যায়সঙ্গত একটি দাবি ছিল। সবাই সমর্থন করছিলেন, সরকারের মন্ত্রীরা, বিভিন্ন মহল থেকে যারা। তারপরেও দেখবেন ছোট্ট 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 আমি মনে করি কাটা এখানে রেখে দেওয়া হচ্ছে, যেটি ভবিষ্যতের সংকটই তৈরি করবে। দেবেন যখন পুরোটাই দিয়ে দেন। আবার এই 7টা থেকে রাত 8টা অনেক স্টুডেন্ট, আপনি জানেন, আপনি নিজেও জানেন যে তারা একটু সন্ধ্যার পরে ছাত্র পড়াতে যান, কেউ হয়তো বা অন্য কোচিং সেন্টারে যান। তো সেই বিষয়গুলো যারা ছাত্র পড়াতে যায়, তারা তো এই সুযোগটা আর পাবে না, তখন তাদের মনটা খারাপ হয়ে যাবে। সুতরাং তাদের যখন দিচ্ছেনই পুরোপুরি দিয়ে দিন। তবে আমি একটি বিষয় আপনাকে বলে রাখি, আপনি যদি সিনিয়র সিটিজেন যারা রয়েছেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিক স্যারের সঙ্গে কথা বলি। আপনি জানেন যে একসময় অভ্যন্তরীণ রুটে বাংলাদেশ বিমান স্টুডেন্টদের হাফ পাস দিত, হাফ ভাড়া দিত। আপনার লং রুটে এটা দেয়া হতো, তো সেটি তো আর দেয়া হচ্ছে। যদি নাই দেয়া হয় তাহলে আর বাকি যেটা দেয়া হচ্ছে সে জায়গায় আসলে এই সকাল সন্ধ্যা এই সমস্ত নিয়ম, তারপরে মৌসুমী ছুটি, তারপরে সাপ্তাহিক ছুটি, এই হিসেব নিকেশ করতে গেলে পরে আর একটা ঝামেলার সৃষ্টি হবে। আর আপনি নিরাপদ সড়কের কথা বলছিলেন, এটি সবার দাবি। এখন যেটা হয়, আপনি তো খেয়াল করেছেন যে এই দাবি সরকারের দিক থেকে কিন্তু আপনি দেখবেন তাদের আইন প্রণয়নে বা ওই জায়গাতে কিন্তু কোনো ঘাটতি নেই। আপনার জানেন নিরাপদ সড়ক আইন তো পাশ হয়েছে অনেক আগেই, 2018 সালে। আপনি বলছিলেন আন্দোলনের পরে সেটা কিন্তু কার্যকর করা যায়নি। ওই যে একটি সিন্ডিকেট, আপনি খেয়াল করবেন এবারও এই হাফ ভাড়ার ব্যাপারে মালিক পক্ষের অনড় অবস্থান শিক্ষার্থীদের মাঠে নামিয়েছে, ভোগান্তিতে বাড়িয়েছে। তেমনি এই জিনিসটা, নিরাপদ সড়ক নিশ্চিত করার ক্ষেত্রে প্রধানতম বাধা হচ্ছে এই পরিবহন সেক্টরে যারা ব্যবসা করেন, তারা নানা অজুহাত সৃষ্টি করেন। আপনি খেয়াল করবেন কয়েকদিন আগে যে সিটি কর্পোরেশন একটি রুট চালু করতে গিয়েছিল ফ্রাঞ্চাইজি, সেখানে 200 বাসের তারা একটা সার্ভিস দেওয়ার কথা বলছিল এবং বলছিল যে পরিবহন সেক্টর থেকে যদি বাসগুলোর তালিকা এবং ড্রাইভার সাহেবদের যদি তাদের বাসের ফিটনেস এই সার্টিফিকেট সহ একই সঙ্গে ড্রাইভার সাহেবদের যে চালকের লাইসেন্স এগুলো দেওয়া হয়, তাহলে তারা এখানে গাড়ি সংযুক্ত করতে পারবে। কিন্তু দেখা গেল যে 10% তারা দিতে পারেনি এবং তারা বলছিলেন যে এখন চালু করে দেন, আমরা পরে এগুলো ঠিক করে নেব। অর্থাৎ মানসিকতাই হচ্ছে ফিটনেস বিহীন গাড়ি চালানো, 1। 2 হচ্ছে প্রশিক্ষণবিহীন ড্রাইভারকে ওখানে ওঠানো, 3 হচ্ছে ভাঙাচোরা গাড়ি দিয়ে ব্যবসা করা। অর্থাৎ আপনি খেয়াল করবেন সবচেয়ে নিম্নমানের গাড়ি দিয়ে সিটি সার্ভিস ঢাকা শহরে সবচেয়ে বেশি মুনাফা করা হয়। এটি একটি অবিশ্বাস্য বিষয়, আপনি আর কোথাও দেখবেন না। এখানে 200 বাস কোম্পানি রয়েছে, অথচ দীর্ঘদিন ধরে কথা ছিল 6-7টি বাস কোম্পানি করে রুটগুলোকে রেশনালাইজ করা, এবং সেটি করা সম্ভব হয়নি। আপনি দেখেন যে এরা কিন্তু মেট্রো রেলেরও বিরোধী। আপনি খেয়াল করবেন মেট্রো রেলের বিরোধী, কারণ হচ্ছে মেট্রো রেলটা যদি সঠিকভাবে চালু হয়ে যায় তখন তাদের সিন্ডিকেট কিন্তু ভেঙে যাবে। একটি বিষয় খেয়াল করবেন যে এই সড়ক আপনি খেয়াল করবেন, সড়কের জন্য ট্যাক্স দিচ্ছে তো সাধারণ নাগরিক।
সেতুর জন্য ট্যাক্স দিচ্ছে সাধারণ নাগরিকরা, তাদের অর্থে এটি চালু হচ্ছে। সেখানে কিন্তু এই যে পরিবহন কোম্পানিগুলো, তারা কিন্তু ট্যাক্স দিচ্ছে না, তারা এটা ব্যবহার করছে। এই বিষয়গুলো যদি উঠে আসে তাহলে অনেক বড় প্রশ্ন উঠবে। বরং তাদের কাছ থেকে আরো ট্যাক্স নেওয়া উচিত, এই সড়ক উন্নয়নে তাদের পয়সা দেওয়া উচিত, সেতুর উন্নয়নে তাদের পয়সা দেওয়া উচিত। তারা কি পরিমাণ ব্যবসা করে আমি আপনাকে ছোট্ট একটু উদাহরণ দিই। এবং মুনাফার বিপরীতে যেতে তারা এক ধরনের মানুষকে জিম্মি করে। একটি সিটি সার্ভিসের একটি বাস যদি ধরেন, যেগুলো আমরা 32 সিট, আমি জানি না কত সিটের, তো সেখানে কিন্তু 70% সিটকে আমলে নেওয়া। তো এই 32 সিটের যদি হয় বা 42 সিটের যদি হয়, সেখানে কিন্তু আপনার 30% সিটের হিসাব করা হয় না। যখন ভাড়া নির্ধারণ করা হয় পিআরটিএ, তখন বলে একটু বাসে এতগুলো সিট থাকবে, সেখান থেকে 30% সিট কাট ডাউন করে দেওয়া। তারপরে এই সিটগুলোর বাকি যে 70% সিট থেকে তার উপরে কিন্তু নির্ভর করে যে একটি বাস কত কি খরচ হবে সেটাতেই ভাড়া নির্ধারণ করা গেল। এখন সেখানে কিন্তু 30% সিট এমনিতেই বেশি আছে, যেটার জন্য তাকে কিন্তু ভাড়া নির্ধারণের সময় আসবো আপনার কাছে। জি, আসবো আপনার কাছে, অনেকগুলো তথ্য আপনার কাছ থেকে পেয়েছি। আমরা একটু ডক্টর কামরুল হাসান আপনার কাছে আসতেছি। স্যার, আপনারা আসলে পড়ান ছাত্রদেরকে, এই ছাত্ররা আসলে অনেকদিন ধরে আন্দোলন করছে। 2018 সালে আমরা দেখেছি যে খুব বড় ধরনের একটা আন্দোলন করেছিল, কিন্তু এখনো সড়কের আইন পাশ হয়েছে, কিন্তু সড়ক যে নিরাপত্তা সেটি আসলে নিশ্চিত হয়নি। কি বলবেন স্যার আপনি সংক্ষেপে যদি বলেন? ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের সহ আলোচক এবং একটি তথ্য দিয়ে রাখি, আজকে একটি খবর হচ্ছে যে 1 জানুয়ারি থেকে ডোপ টেস্ট ছাড়া ড্রাইভিং লাইসেন্স দেওয়া হচ্ছে না, এমন একটি খবরও কিন্তু রয়েছে। এটিও একটি ইতিবাচক খবর। নিশ্চয়ই এটি ইতিবাচক খবর। তো আসলে আজকে যে প্রসঙ্গে যদি যে আলোচনা, সেটা হচ্ছে শিক্ষার্থীরা লাল কার্ড দেখাচ্ছে, আন্দোলন করছে। আমার সহ আলোচক হারুন রশিদ খুবই বিস্তারিত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। আমি সেদিকে না গিয়ে শুধু এটা বলি যে এবছর আপনি যদি দৈনিক পত্রিকাগুলোতে দেখেন, প্রতি মাসেই শতাধিক শিক্ষার্থী প্রাণ হারাচ্ছে। এটা একটা অদ্ভুত ব্যাপার, বোঝা খুব মুশকিল এই বিষয়টা কেন হচ্ছে। অন্যান্য বছরের সাথে তুলনা করে দেখা হয়নি। তো সেক্ষেত্রে এবছর আন্দোলনের গতি বৃদ্ধি পেয়েছে, তার একটা যথার্থতা এখানে আছে। কিন্তু যারা আন্দোলন করছে তারা হচ্ছে স্কুল কলেজের শিক্ষার্থী। চট্টগ্রাম কলেজের একজন শিক্ষার্থী এভাবে প্রাণ হারানোর পরই আন্দোলনটি গতি পায়। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখবেন যে এই আন্দোলনে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ আসলে নেই। তো আমি যে দিকটা ইঙ্গিত করতে চাই, যে ধরুন কোটা সংস্কার আন্দোলন, তারপর নৌভ্যাট আন্দোলন, কিশোর আন্দোলন, যাই বলি, আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয় এমন শিক্ষার্থীদের মধ্যে সকলে মিলে আন্দোলন করবার, দাবি আদায় করবার একটা পরিস্থিতি বিরাজ করছে দেশে। কিন্তু যারা বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে আছেন, যারা অনেক বেশি রাজনীতি সচেতন, সেই জায়গাটায় এটা না থাকার কারণে যেটা হয়েছে, স্কুল এবং কলেজ পর্যায়ে শিক্ষার্থীদের এই সংগ্রামটি করতে হচ্ছে। এটা একটা জিজ্ঞাসার বিষয়। এটা আসলে কোনো রাজনৈতিক আলোচনার বিষয় না। এটা হচ্ছে মূলত একটা নীতি নির্ধারণী বিষয়ের ব্যাপারও আছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি। সেটা হচ্ছে যে কেন এটা হচ্ছে, শিক্ষার্থীরা কেন, যারা রাজনীতি সচেতন হবার কথা নয় বয়সে, তারা কেন করতে হচ্ছে। তো সেখানে আমার একটা মন্তব্য করি, যেহেতু হারুনুর রশিদ সাহেব খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন। আমার বিবেচনায় বিষয়টা হচ্ছে কি, আমরা আসলে একটা ভুল পথে আগাচ্ছি। দেখুন, বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে সকলে মিলে আন্দোলন করবার বা দাবি আদায় করবার যে বিষয়টা তাদের শিক্ষার্থী স্বার্থ বিষয়, সেটা ছাত্রদের সহ অবস্থান নেই এবং ছাত্ররা আসলে একটা বিশেষভাবে ব্যবহৃত হয়ে যাচ্ছে, সেটা দলমত নির্বিশেষে। আমরা যদি দেশকে ভালোবাসি, এই জায়গাটা আসলে খেয়াল করতে হবে। আপনি কুয়েটে দেখুন, শিক্ষার্থীরা ব্যবহৃত হচ্ছে কিভাবে। একজন শিক্ষক প্রাণ হারিয়েছে, উনি হলের প্রভোস্ট, সেখানের শিক্ষক সমিতির দেখুন প্রতীক চন্দ্র বিশ্বাস, শিক্ষক সমিতির সভাপতি, তিনি 13 তারিখ পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করার জন্য চাপ তৈরি করেছেন এবং সেটা করা হচ্ছে। এবং বলা হচ্ছে বিচার না হলে এটা আসলে তারা ইউনিভার্সিটি খুলবে না। কোভিডে প্রায় 2 বছর বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল। এখন এই ধরনের কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয় বন্ধ, যেখানে আমরা আশা করেছিলাম যে এই ধরনের আন্দোলনের ক্ষেত্রে অপেক্ষাকৃত বয়প্রাপ্ত এবং রাজনীতি সচেতন শিক্ষার্থীরা বাংলাদেশ পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে সংগ্রাম করার সময় যে ভূমিকা রেখেছে তারা রাখবে। এখানে একটা একেবারেই গভীর একটা জায়গায় আমাদের দেখবার বিষয় আছে। আমি শুধু আলোচনার জন্য আলোচনা না করে এটা একটু যারা নীতি নির্ধারক, যারা আমাদের অভিভাবক, তারা একটু চিন্তা করবেন কেন এটা হচ্ছে। এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে সহাবস্থান নেই, সবাই মিলে এই আন্দোলনটা করতে পারছে না।
আমি ছাত্র শিক্ষার্থীদের কোনো দোষ দিই না, আসলে তারা পর্যায়ক্রমে এমন ভাবে কম্পার্টমেন্টালাইজড হয়ে গেছে যে তারা আসলে ব্যবহৃত হচ্ছে। বুয়েটের মতো একটা জায়গায় আপনারা প্রায় উভয় পক্ষই মেধাবী, আমরা এই ইঞ্জিনিয়ারদের কেন হারাবো, কার স্বার্থে, কেন তারা এইভাবে এইসব করছে? এবং খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষক মারা যাচ্ছে ছাত্রদের নিপীড়ন, এবং দেখা যাচ্ছে যে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের সেক্রেটারির বিরুদ্ধে অভিযোগ আসছে। কেন আসবে? তারা অত্যন্ত মেধাবী এবং ভালো শিক্ষার্থী, আমরা আমাদের ভবিষ্যৎ। সেই জন্য আমি বলছি যে এই যে ছাত্ররা যারা নিরাপদ সড়কের আন্দোলন করছে, এই দায়িত্বটা আসলে অভিভাবকরা পালন না করার কারণে বা অপেক্ষিত ভয়প্রাপ্ত শিক্ষার্থীরা, রাজনীতি সচেতন শিক্ষার্থীরা এই দায়িত্বটা না নেওয়ার কারণে তাদের ঘাড়ে বসতে, এবং এটা হচ্ছে যে অভিভাবকের দায়িত্ব সন্তানরা পালন করছে। এই বিষয়ে কিন্তু আমাদের খেয়াল করতে হবে দলমত নির্বিশেষে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেই জন্য আমি বলছি কি, দেখুন আমরা বুয়েটের আবরার হত্যা, বুয়েটে একজন শিক্ষক প্রাণ হারানো এবং রাস্তায় অকাতরে শিক্ষার্থী প্রাণ হারানো, এসব কিছু কিন্তু একটা জায়গায় আটকানো। আমাদের অভিভাবকদের সচেতন হতে হবে, আমরা যার যার দায়িত্ব পালন করতে হবে, তা না হলে আমরা আরো বড় ধরনের ক্ষতির শিকার হব। এবং দেখুন, যারা এই বাস ভাড়া নির্ধারণের ক্ষেত্রে আমরা দেখেছি ডিজেল এবং কেরোসিনের দাম যখন বেড়েছে, জ্বালানির দাম বেড়েছে, সেই অজুহাতে দাম বাড়িয়ে দেওয়া হয়েছে এবং ভাড়া বাড়িয়ে দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় কৃষকদের উপর প্রভাব পড়েছে। আমি এই কথা আগেও বলেছি যে টেবিলের উভয় পাশেই হচ্ছে একই পক্ষ, তাহলে সঠিক সিদ্ধান্ত কি করে হবে? দেখুন, ব্যারেল প্রতি আর একটা কথা বলে এই পর্যায়ে শেষ করে, ব্যারেল প্রতি আপনার এই নভেম্বরের শুরুর দিকে ছিল হচ্ছে $85, এক মাসের ব্যবধানে $80 হয়েছে, আপনারা খেয়াল করে দেখবেন। তো আমাদের অর্থমন্ত্রী নিজেই বলেছিলেন, অর্থমন্ত্রী মহোদয় বলেছিলেন, যদি আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম কমে তাহলে এখানে সেটা পর্যায়ক্রমে কমে আসবে। আপনি দেখুন, এখন বাস ভাড়াটা শিক্ষার্থীরা যে হাফ ভাড়া চাচ্ছে, এবং সর্বস্তরে যেটা যারা হারুন রশিদ বলেছেন যে সিনিয়র সিটিজেনদের ওই সুযোগ দেওয়া উচিত, ডিসেবলদের সুবিধা দেওয়া উচিত, শিক্ষার্থীদের দেওয়া উচিত। এবং যে পরিমাণ জ্বালানির খরচ কমে গেল এখন, আপনি দেখুন, আপনি যদি কস্ট বেনিফিট অ্যানালাইসিস করুন এবং পলিসি লেভেলে যারা আছে, শিক্ষা আমাদের অর্থমন্ত্রী যেটা বলেছেন, তাতে করে কিন্তু বাস মালিকদের যে অর্থ উপার্জনের যে বিষয়টা এবং যেটা তারা ব্যালেন্স শিটকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে, সেখানেও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে না। তাহলে জ্বালানির দাম অ্যাকর্ডিংলি কমিয়ে দেন, বাস ভাড়া কমে যাবে। তাহলে শুধু বাস মালিকদের অভিযুক্ত করে সিঙ্গেল আউট করে তো লাভ নেই। এটা হচ্ছে একটা টিম ওয়ার্ক, সকলে মিলে যেই জায়গাগুলোতে দৃষ্টি নিক্ষেপ করলে, দৃষ্টি দিলে সকলেই একটা মিউচুয়াল বেনিফিটের একটা জায়গায় আসা যাবে, সেই জায়গায় তো আসতে হবে। আসবো আপনার কাছে স্যার, ধন্যবাদ, থাকুন আপনি আমাদের সঙ্গে। আমরা ডক্টর আবুল হাসেম মিল্টন আপনার কাছে একটু আসতে চাই। আজকে খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টি নিয়ে আসলে প্রতিদিনই গণমাধ্যমে খবর হচ্ছে এবং বিএনপির পক্ষ থেকে প্রতিদিনই বিক্ষোভ সমাবেশ করা হচ্ছে। খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার চিন্তা ভাবনা করছে সরকার। আইনমন্ত্রী বলেছেন যে আইনি উপায়গুলো খতিয়ে দেখা হচ্ছে। আজকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে এমন অভিযোগ করেছেন। আর আইনমন্ত্রী বিদেশে চিকিৎসার বিষয়টির যে আইনগত বিষয়গুলো রয়েছে সেগুলো খতিয়ে দেখা হচ্ছে বলে এমন কথাও তিনি বলছেন, এবং এটি বলছেন যে এর আগে তিনি বলছিলেন যে আইনে কোনো আইনিভাবে আসলে তাকে বিদেশে চিকিৎসা দিতে পাঠানো সম্ভব নয়, কিন্তু এখন আসলে অনেক দাবির প্রেক্ষিতে আসলে তিনি এই বিষয়গুলো নতুন করে ভাবার চিন্তা ভাবনা চলছে। আসলে কি বলবেন জনাব ডক্টর আবুল হাসেম মিল্টন? ধন্যবাদ। এখানে দুইটা প্রসঙ্গ, এই প্রসঙ্গে দুটো বিষয় নিয়ে কথা বলতে চাই। যে একটি হলো বেগম খালেদা জিয়ার অসুস্থতা। তিনি ক্রনিক লিভার ডিজিজে ভুগছেন, লিভার সিরোসিস। চিকিৎসক হিসেবে যতটুকু জ্ঞান অর্জন করেছি তাতে ক্রনিক লিভার ডিজিজ রাতারাতি হয় না। এটি একটি দীর্ঘ সময় তার লিভারের সমস্যা, এটা সিরোসিস পর্যায়ে গেছে এবং আজকে তার কমপ্লিকেশনস হচ্ছে। আমরা কিন্তু এতদিন জানিনি। সমস্যা হলো যে ম্যাডামের করোনা হলো, আমাদের বলা হলো তিনি মৃত্যুর মুখে চলে যাচ্ছেন, তাকে বিদেশে পাঠাতে হবে। করোনা থেকে চিকিৎসা নিয়ে তিনি ফিরলেন, আবার তিনি হাসপাতালে গেলেন আরেকটি স্বাস্থ্য সমস্যা নিয়ে, আবার আমরা শুনলাম যে তিনি মৃত্যুর মুখে চলে যাচ্ছে, যে কোনো সময় যা কিছু হতে পারে তাকে বিদেশে পাঠাতে হবে। তিনি আবার ফিরে আসলেন। এতদিন আমরা যেসব অসুখের কথা শুনেছি তার কখনোই আমরা লিভার ডিজিজের কথা শুনিনি। আজকে আবার বিএনপি আবার বলছে। তো কি হচ্ছে? যখনই উনি অসুস্থ হচ্ছে বিএনপি বলছে উনি মারা যাবে,
বিদেশে পাঠান। ব্যাপারটা এমন হয়েছে যে কখন উনি আসলেই গুরুতর অসুস্থ এবং কখন গুরুতর অসুস্থ না, এটা নিয়ে সেই রাখাল বালকের মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে। দ্বিতীয়ত হলো যে আইনের বিষয়, আমাদের আইনমন্ত্রী বলেছিলেন এই ধারা 401 ধারা, সেখানে তার ব্যাখ্যা তিনি একরকম করেছেন, বিএনপি পন্থী আইনজীবীরা আরেক রকম করেছেন। আজকে আইনমন্ত্রী যেটা বলেছেন যে বিএনপির ছাড়াও বিভিন্ন আইনজীবী এবং অনেকে আবেদন করেছেন এবং সরকারও চাচ্ছে যে আইনের কোনো অবস্থান কোনো বিবেচনা করে বিদেশে যাওয়ার কোনো পথ দেখাতে পারেন কিনা। সরকার কিন্তু শুরু থেকেই আন্তরিক, কিন্তু সরকারের যে অ্যাটিটিউড, সে সরকার আইনের ব্যত্যয় ঘটিয়ে কিছু করতে চাচ্ছেন না। এটা তো ভালো জিনিস যে একটা জনগণের সরকার, যে জনগণের মধ্যে একটা দাবি উঠেছে, তারা সেটা আইনি ভাবে দেখছে, এটা কিন্তু একটা ভালো লক্ষণ। এবং এই সরকারকে আমরা দেখেছি যে জনগণ যখনই কোনো কিছু দাবি করছে, হয়তো আন্দোলনটা একটু দীর্ঘ হচ্ছে, সরকার কিন্তু সেটি বিবেচনায় নিচ্ছে। সুতরাং খালেদা জিয়ার ব্যাপারে যদি সরকার আইনি ভাবে কোনো সিদ্ধান্ত নেয় এবং তিনি যদি বিদেশে যান চিকিৎসা নিয়ে, তাহলে সেটা সরকার দেখতেই পারেন। আর বিদেশে ম্যাডামের চিকিৎসা কতখানি হবে, এই মুহূর্তে তার চিকিৎসা বিদেশে আছে কিনা, এটিও একটি বিষয়, সেটি খতিয়ে দেখার। এই কারণে আমি এই কথা তুললাম, কারণ ম্যাডামের ক্রনিক লিভার ডিজিজ হয়েছে এবং তার একটা কনসিকুয়েন্স হলো রক্ত বমি হওয়া কিংবা স্টুলের সাথে রক্ত যাওয়া, এগুলো লিভার সিরোসিসের একটা দীর্ঘদিনের কনসিকুয়েন্সেস। তো ম্যাডামের এটা হয়েছে এবং সেই রক্তপাত বন্ধ করা হয়েছে। তারপরে হঠাৎ করে আমরা দেখলাম যে বিএনপি পন্থী কিছু চিকিৎসক বিশেষজ্ঞ তারা টিপস নামে একটা ট্রিটমেন্ট কথা বললেন এবং বললেন যে সেটি লন্ডন, আমেরিকা এবং জার্মানি ছাড়া কোথাও হয় না। এই যে তারা বললেন যে টিপস করাতে হবে এবং ম্যাডামকে এখনই টিপসের জন্য এই 3টি দেশের যে কোনো এক জায়গায় পাঠাতে হবে, না হলে যে কোনো কিছু হয়ে যেতে পারে, সরকার তাই। আমাদের এটা ভাবার কোনো কারণ নেই যে সরকার বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার প্রতি মুহূর্তের উপর নজর রাখছে না। সরকার এবার কেয়ার হাসপাতালের ভেতর থেকে প্রতি মুহূর্তে সঠিক খবরটি পাচ্ছে। আমরা প্রেস কনফারেন্স করে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে কিংবা টক শোতে কি বলছি আর বাস্তবতাটা কি, এইটার মধ্যে তফাৎ। জি, অনেকটাই ক্লিয়ার। আমরা আবারও আসবো, আমাদের সময় একদম শেষ পর্যায়ে। জনাব হারুন রশিদ, আপনার কাছে আসতে চাই আবারও, বাংলাদেশে কে কত টাকা পাচার করেছে হাইকোর্ট জানতে চাওয়ার 9 মাস পর ফাঁকি সংক্রান্ত পানামা ও প্যারাডাইস কেলেঙ্কারিতে উঠে আসা দেশের 43 ব্যক্তি প্রতিষ্ঠানের নামের তালিকা আপাতত দিয়েছে দুর্নীতি দমন কমিশন, এবং আমরা গতকালই দেখেছি সেখানে 14টি প্রতিষ্ঠান, 29 জন ব্যক্তির নামও সেখানে দেওয়া হয়েছে। অর্থ পাচারের বিষয়টি আসলে বেশ গত কয়েক বছর ধরে আসলে বেশ আলোচিত বিষয়, এবং যেটি আসলে বাংলাদেশের এই অর্থ পাচারের কারণে বাংলাদেশের উন্নয়নের পথে অনেকটাই বড় বাধা। মানুষ অর্থ পাচার আসলে কেন করছে, মানে কি কারণে করছে, এবং কোন ধরনের সুযোগ সুবিধা তারা এখান থেকে কোন ফাঁক ফোকরে আসলে তারা এই ধরনের অর্থ পাচারগুলো করছে, এবং এটি কেন বন্ধ করা যাচ্ছে না, বা যেসব অর্থ পাচারগুলো হচ্ছে সেগুলো আসলে কতটা ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে, কি বলবেন? ধন্যবাদ আপনাকে। অর্থ যারা পাচার করছেন তারাই ভালো বলতে পারবেন কেন তারা অর্থ পাচার করছেন, আমরা ধারণা করতে পারি। আর এটি ফিরিয়ে আনার ব্যাপারে আমি বলি, সেটা হচ্ছে যে আমরা কিন্তু ফিরিয়ে আনা খুব বেশি দেখিনি। আমরা 1/11-এর সময় তারেক রহমান এবং কোকর কিছু টাকা ফিরিয়ে আনতে দেখেছি। পরবর্তী সময় কিন্তু মোর্শেদ খানদের টাকার ব্যাপারে খুব সম্ভবত সিঙ্গাপুরে একটা চেষ্টা করা হচ্ছে, সেটা এখনো আসেনি। এখন যেটা হচ্ছে আপনার এই যে তালিকাটা দেওয়া হয়েছে, তাদের আমি জানি না এই তালিকাটা কিসের ভিত্তিতে তৈরি করা হয়েছে, এবং আমাদের সংখ্যাটা শুনছি, সেই সংখ্যাটা আমার সম্ভবত তারা এদের বিরুদ্ধে অর্থ পাচারের মামলা করেছেন। যদি মামলা করে না থাকেন তাহলে আসলে দুদকের পক্ষে এই তালিকা দেওয়া সম্ভব না, কারণ মামলার আগে তারা কাউকে অর্থ পাচারের তালিকায় ফেলবেন না। তো বিভিন্ন সময় অর্থ পাচারের যে মামলা হয়েছে সেটা একটি তালিকায় করেছেন। এখন এই তালিকায় কারা রয়েছেন আমার সম্ভবত সেই নামগুলো নাই এখানে, কারণ হচ্ছে আমরা তো এই দুর্নীতি বিরোধী যে আন্তর্জাতিক ককাস রয়েছে তারও কিন্তু মেম্বার আমাদের
যেটা যেটা দুদক, সুতরাং সেক্ষেত্রে কিছু বাধ্যবাধকতা আছে যে কতটা প্রকাশ করতে পারবেন কতটা পারবেন না। এখন আমাদের কিন্তু পররাষ্ট্রমন্ত্রী নিজেই বলেছিলেন যে মালয়েশিয়া কানাডায় অর্থ পাচার একটা বিষয়, এবং সেখানে বলেছিলেন যে তিনি যা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রাজনীতিবিদদের চেয়ে সরকারি কর্মকর্তারা বেশি অর্থ পাচার করেন। এটি একটু ইন্টারেস্টিং তথ্য তখন ছিল তার জন্য। আমি সাধারণভাবে যেটা বুঝি, আমরা রিপোর্টিং করতে গিয়ে অথবা ইকোনমিক্স আমরা যখন পড়েছি, আমি ইকোনমিক্স স্টুডেন্ট, আপনাকে একটু জানিয়ে দিই, সেটা যে দুটো কারণ। একটা হচ্ছে যে কেউ যদি এখানকার অর্থের নিরাপত্তা বোধ না করেন, তার সম্পদ এখানে নিরাপদ থাকবে না, তাহলে তিনি নিরাপদ কোনো জায়গায় টাকা ফিরিয়ে অর্থ নিয়ে নেবেন। আর একটা হচ্ছে যে এই অর্থটা এখানে বৈধভাবে রূপ দেওয়া তার পক্ষে সম্ভব নয়, তখন তিনি অর্থ পাচার করতে পারেন। একটি জিনিস আমি বলি যে অর্থ কিন্তু শুধুমাত্র এখান থেকেই পাচার হয় না। বাংলাদেশে যে টাকা বাইরে ইনকাম হয়, অর্থাৎ বাংলাদেশের নাগরিকদের, সেই যে টাকাটা এখানে আসার কথা সেটা না আসাও কিন্তু এক ধরনের অর্থ পাচার। সুতরাং খুব বোঝার কারণ নাই যে এখান থেকেই সব চলে যাচ্ছে। এখানে কিন্তু একটা জিনিস আমরা পার্সেন্টেজ বের করে কখনোই দেখি না, যে আপনি যদি ধারাবাহিকভাবে আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আপনি যদি 1.5 মিনিটে শেষ করেন। বাংলাদেশে ইকোনমি যত বড় হয়েছে, অর্থ পাচারের পরিমাণ কিন্তু সেই পরিমাণ বাড়েনি। এই তথ্যটা কিন্তু অনেকেই অ্যানালাইসিস করেন না। এখন এই অর্থ পাচারটা বন্ধ করা দরকার ইকোনমির স্বার্থে। আমাদের আইন যথেষ্ট রয়েছে। এখন তো অর্থ পাচারের, আপনি যখন পাচার হয়, আপনি খেয়াল করেন, আমার পিকে হালদারের কেসটাই যে ধরি খুব সংক্ষেপে, তো এটা তো সে কিন্তু একটা আইনি প্রক্রিয়ার মধ্য থেকে তার ফাঁক ফোকর দিয়েই কিন্তু এই পাচারটি করেছে। এটি রোধ করার জন্য যে ইন্টেলিজেন্স আমাদের দরকার, আপনি বাংলাদেশ ব্যাংকের ইন্টেলিজেন্স রয়েছে, আরো রয়েছে, সেটি আমি আমার বিবেচনায় খুব অতটা সক্ষমতার পর্যায়ে পৌঁছায়নি। আমরা খুব মনে করি যে খুন, মার্ডার, ছিনতাই, রাহাজানি, আমাদের সময় একেবারে শেষ, আপনি এক কথায় শেষ করেন। এই অপরাধ ধরার জন্য যে মাপের মেধা দরকার, অর্থাৎ যারা পাচার করে তাদের যে মাপের মেধা, তা ধরার জন্য তার চেয়ে আরো বড় মাপের মেধা দরকার। সেই জায়গায় দক্ষতা অর্জন করলে অনেকটাই থামানো। অসংখ্য ধন্যবাদ। থাকুন আপনি আমাদের সঙ্গে। ডক্টর কামরুল হাসান স্যার, আপনার কাছে আসতে চাই। আমরা আসলে সম্প্রতি 3 দফায় আসলে স্থানীয় সরকার নির্বাচন দেখেছি, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, এসব নির্বাচনগুলো আমরা দেখেছি, সহিংসতা দেখেছি, সংঘর্ষ দেখেছি, মৃত্যুও কিন্তু আমরা দেখেছি। কিন্তু সামনে 4র্থ দফার যে নির্বাচন রয়েছে, সেখানে আসলে শঙ্কা তো নিশ্চয়ই রয়েছে। কতটা আসলে নির্বাচন কমিশন তারা নিয়ন্ত্রণের, সহিংসতা বা এসব বন্ধ করার ক্ষেত্রে আসলে কতটা উদ্যোগ নিতে পেরেছে বলে আপনার কাছে মনে হয়? শঙ্কার জায়গাগুলো যদি থাকে বলেন। ধন্যবাদ আপনাকে। নির্বাচন কমিশনে কথা বললে আলাদা একটা সময় প্রয়োজন, এটা আমরা সকলেই জানি। বিষয়টি হচ্ছে নির্বাচন কমিশনের আপাতত আমরা 2 মিনিট হাতে আছে জি আপনার জন্য। হ্যাঁ, নির্বাচন কমিশনের পক্ষে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব না যতক্ষণ না পর্যন্ত আমাদের এখানে যারা রাজনীতিক রয়েছেন তারা দেশটাকে ঠিক করবার ক্ষেত্রে সে আগের মতো প্রতিজ্ঞাবদ্ধ না হন। দেখুন, সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আমরা দেখেছি শ্রদ্ধেয় সাংসদ তানভীর ইমামকে নিয়ে আজকে একটি দৈনিকে যে রিপোর্ট ছাপা হয়েছে, বলা হচ্ছে ইউনিয়ন পরিষদের সম্মেলনের মাধ্যমে যে নেতৃত্ব নির্বাচিত হয়েছে সকলের কাছ থেকে একটা নির্দিষ্ট অঙ্কের অর্থ গ্রহণ করা হয়েছে, যদিও ভিন্ন মত রয়েছে। আমার কথা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ একটা ঐতিহ্যবাহী দল, সরকারে আছে, এবং সবসময় সরকারে থাকতে হবে তা নয়, দল হিসাবে টিকে থাকবার প্রয়োজন আছে। আওয়ামী লীগ বিএনপিকে না হলে গণতন্ত্রের চর্চা কি করে হবে? কিন্তু যেভাবে আমাদের রাজনীতিকরা আচরণ করছেন এবং যেভাবে নানা কৌশলে সব পার পেয়ে যাচ্ছেন, তাহলে সেরকম একটি দেশে যারা ল মেকার তারা যদি এভাবে আইন ভঙ্গ করে, তাহলে নির্বাচন কমিশনার কি করবে? একা তাকে দায়ী করে লাগবে। আমি যেটা বলছিলাম পেছনে আসে, আমরা যদি চাই ভালো কিছু, আজকে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী, উনি গণতন্ত্রের মানসপুত্র। আমরা কজন জানি আমরা আসলে গণতন্ত্র থেকে ফেরত গেছি? আমরা আসলে বাংলাদেশ স্বাধীন করেছি যে লক্ষ্যে, সেটা ফেরত যেতে হবে। সেটা আওয়ামী লীগকেই যেতে হবে, সেটা বিএনপিকেই যেতে হবে, রাজনীতিকদের যেতে হবে। যেমন আমি শুধু সিরাজগঞ্জের উদাহরণটাই দিই, আজকের যে রিপোর্টটি আসছে সেটা মিথ্যা প্রমাণিত করতে আমি চাই, এবং একই সঙ্গে সেটা চাই আমাদের ডক্টর মিল্টন যেটা বললেন, বেগম খালেদা জিয়ার অসুস্থতা যাই হোক, আমরা বেনিফিট অফ ডাউট দিতে চাই। চিত্রটা যদি ভিন্ন হয়, আমরা মাননীয় প্রধানমন্ত্রী যদি কখনো প্রয়োজন হয়, আমরা যদি রেফারেন্সটি দিতে পারি, সে সো কাইন্ড এন্ড সে ডিড ইট। আমরা যারা পরামর্শ দিই তারা যেন বিভ্রান্ত না করি, আমরা মানবিক হওয়ার ক্ষেত্রে যেন আমরা ক্যাটালিস্ট হিসেবে কাজ করি। আমরা যদি বিভ্রান্ত করি, যারা সিদ্ধান্ত গ্রহণ করে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। দেখুন,
যেই সিদ্ধান্তই হোক, যেই মন্ত্রী নেই অথবা টক শোতে আমাদের কথা দ্বারা যেই প্রভাবিত হোক, দায়টা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহন করতে হচ্ছে। আর জি, আমার হাতে সময় একেবারেই কম, আপনি যদি দেখুন 30 সেকেন্ডে শেষ করে অন্যদিকে বেগম খালেদা জিয়া হচ্ছে অসুস্থ, আমরা বেনিফিট অফ ডাউট চিন্তা করি, আমরা তো একেবারেই সময় নেই, দুঃখিত আসলে কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছি না, একদম 30 সেকেন্ড সময় আছে হাতে। ডক্টর আবুল হাসনাত মিল্টন, আপনার এক কথায় মন্তব্য দিয়ে আমরা শেষ করতে হবে। ওমিক্রন কতটা শঙ্কার এবং বাংলাদেশের পার্সপেক্টিভে আসলে জনসাধারণের ক্ষেত্রে সতর্কতা এখন আর সে অর্থে আমরা দেখি না, আপনি যদি এক কথায় মন্তব্য করেন। ওমিক্রন নিয়ে সঠিক মন্তব্য করার জন্য আমাদের আরো প্রায় 2 সপ্তাহ অপেক্ষা করতে হবে। আমরা এখন শুধু জানি ডেল্টা কিংবা দুঃখিত, আসলে আমাদের সময় একেবারেই শেষ হয়ে গিয়েছে। ডক্টর কামরুল হাসান, ডক্টর আবুল হাসনাত মিল্টন এবং হারুন রশিদ, আপনাদের তিনজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, নিউজরুম সংলাপ আজ এখানে শেষ করতে হচ্ছে, আবার দেখা হবে আগামীকাল একই সময়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।